কেসিএল কেভিএল অ্যাপ্লাই করার সময় আমরা এই নোড ভোল্টেজ অ্যানালিসিসটা অনেক সময় কাজে লাগাই। তো এখানে যে কোনো পয়েন্ট, এখানে এ বি সি তিনটে পয়েন্ট আছে, যে কোনো পয়েন্টকে রেফারেন্স হিসেবে ধরা যায়। আমরা সিটাকে রেফারেন্স পয়েন্ট ধরছি। আমরা ধরে নিচ্ছি এই সেলটা হচ্ছে 5 ভোল্টের একটা সেল, এটা 10 ভোল্ট হতে পারে, 15 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, যেরকম থাকবে। তাহলে এবার বাকি দুটো ভোল্টেজ আমাদের ধরতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা VA ইকুয়াল ভি ধরি, এর বিভবটা যদি ভি ভোল্ট হয়, তাহলে ভিবি ইকুয়াল তা লিখতে হবে ভি মাইনাস 5 ভোল্ট। এভাবেও করা যেতে পারে, অথবা এটাকে ভি ধরলে এটাকে ভি প্লাস 5, এভাবেও করা যেতে পারে। যে ভিবি ইকুয়াল যদি ভি ভোল্ট হয়, তাহলে ভিএ ইকুয়াল হচ্ছে ভি প্লাস 5 ভোল্ট, এভাবেও করা যেতে পারে। এবার যদি এখান থেকে কারেন্ট যদি আই যায়, তাহলে আই গেলে তাহলে আইটাকে এভাবে বার করা যাবে, আই ইকুয়াল আমরা বলতে পারি ভিবি মাইনাস ভিসি বাই আর। তো এখানে আই দ্বারা আমাকে এভাবে লিখতে হবে ভি মাইনাস 5 মাইনাস 0 বাই আর, বা ভি মাইনাস 5 বাই আর, এটা হতে পারে। অথবা এভাবেও হতে পারে ভি মাইনাস 0 বাই আর বা ভি বাই আর, যেটা ধরবো। এবার যদি দেখা যায় এরকম ভি এর ভ্যালু বার করার পরে যদি দেখা যায় আই এর ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে বুঝতে হবে যে আই এর ডিরেকশন আমরা এদিক থেকে এদিকে ধরছি, তাহলে বুঝতে হবে আইটা অ্যাকচুয়ালি উল্টো দিকে। কেসিএল আর কেভিএল করতে গেলে আমাদের এই নোড ভোল্টেজ আর লুপ কারেন্ট এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হয়। তো যে কোনো লুপের যে কোনো পয়েন্টে, ধরা যাক এরকম একটা পয়েন্ট যদি এটা হয়, এটা 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 এবিসি, বা এটা এ এটা বি এটা সি, এরকম যদি পয়েন্ট হয়, তাহলে আমি বললাম যে এটাই এ, এটা বি, এটা সি। এটাকেই আমি এখানে লিখেছি যে এটা এবিসি পয়েন্ট। তাহলে এবিসি পয়েন্টে যে কোনো একটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা যায়। আমরা ধরা যাক সিটাকে বললাম রেফারেন্স পয়েন্ট। এবার সি পয়েন্ট, এটা পয়েন্ট মানে নোড আর কি, এখানে ভোল্টেজ ধরা যেতে পারে। আমরা ধরে দিলাম যে ধরি ভিসি ইকুয়াল 0। তাহলে এই পয়েন্টটার ভোল্টেজ যদি 0 হয়, এটা রেফারেন্স পয়েন্ট। সবসময় এটা মাথায় রাখতে হবে, কোন পয়েন্টে ভোল্টেজ ধরলাম 0 ধরলাম সেটা ম্যাটার না, মানে ডিপেন্ড করবে হচ্ছে ডিফারেন্সটা। এখানে যেরকম এক্স ভোল্টের আমরা সেল লাগিয়েছি, তাহলে এক্স ভোল্টটা ম্যাটার করবে। আমাদের বাকি নোডগুলোতে ভোল্টেজ কিন্তু ওইভাবে ধরে নিয়ে করতে হবে। তো এখানে আমরা সি পয়েন্টটাকে রেফারেন্স ধরছি, এখানে সি পয়েন্টে ভোল্টেজটাকে আমরা ধরলাম 0। এবার তাহলে বাকি রইল ওটার হিসেবে এ আর বি এর ভোল্টেজ আমাকে ঠিক করতে হবে। তাহলে আমরা এরকম ধরতে পারি ভিবি, আচ্ছা ভিএ যদি ধরে নিই, এই সেলের দু প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে এক্স ভোল্ট। তাহলে এখানে ভিএ ইকুয়াল যদি এক্স ধরি, তাহলে অবভিয়াসলি ভিবি ইকুয়াল, বা এটা যদি ভিএ ধরা যায় তাও ধরা যেতে পারে, এটা যদি ভিএ ভি0 ধরলাম, তাহলে বি পয়েন্টে ভোল্টেজ হবে ভি0 মাইনাস এক্স এত। অথবা এটাকে পজিটিভ ধরে নিয়ে এখানে ভি0 এটা এইভাবেও করা যেতে পারে, ভিবি ইকুয়াল যদি ভি0 ভোল্ট ধরি, তাহলে ভিএ ইকুয়াল লেখা যাবে ভি0 প্লাস এক্স ভোল্ট। তাতে কি হবে, এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এক্স ভোল্টই রইল। এটা করলেও এক্স, ওটা করলেও এক্স, তাতে আলটিমেটলি কোনো অসুবিধা হলো না। এবার যদি আমরা আই বার করি, তাহলে এইভাবে ধরলে আই ইকুয়াল, যদি এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ভিসি মাইনাস ভিবি, এদিক থেকে যদি এদিকে যায় সেইভাবে ধরছি আমরা, বাই আর, এভাবে ধরা যেতে পারে। যদি বলি কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, আমি জানি না লুপে কোন জায়গায় থাকবে, তাহলে সেক্ষেত্রে এটা যদি করি তাহলে 0 মাইনাস v0 মাইনাস x বাই আর, এটা লেখা যেতে পারে, বা x মাইনাস v0 বাই আর এটা। অথবা এখান থেকে যদি ধরি, তাহলে i ইকুয়াল মাইনাস v0 বাই আর, এটা হতে পারে। ডিপেন্ড করছে না কোন দিকে, যদি আমরা এদিক থেকে এদিকে ধরি যে এটা বেশি এটা কম, তাহলে সেই হিসাবে হবে। তো এটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কিভাবে ধরবো না ধরবো। ওকে, এবার যদি লুপ কারেন্টের কথা চিন্তা করি, লুপ কারেন্টের কথা চিন্তা করলে
তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে ধরা যাক আমরা বললাম যে এই লুপটায় I1 কারেন্ট, এই লুপটায় I2 কারেন্ট গেছে। তাহলে এই লুপটাকে যদি আমি রিড্র করি তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে আর রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আমরা রাখতে পারবো। কিভাবে? এখানে R1 এর মধ্যে দিয়ে অবভিয়াসলি I1 কারেন্ট, এখান থেকে নিচের দিকে I1 কারেন্ট, বললাম যে আমরা এই ডিরেকশনে ধরছি I1, এটা ডাউনওয়ার্ড। এখানে I2 যাচ্ছে R2 দিয়ে, তাহলে I2 এদিকে, কিন্তু I2 কে ফিল্ড দিতে হবে, তাহলে অবভিয়াসলি এটা এদিকে যাবে, তাহলে এই জন্য এখানে -I2। যেহেতু দুটো কারেন্ট অপোজিট সেহেতু আমরা এখানে I1 -I2 এই কারেন্টটা ধরবো। যেহেতু এখান থেকে R1 কারেন্ট, R1 এর মধ্যে এখানে I1 কারেন্ট গেছে বা এই সেল থেকে I1 কারেন্ট জেনারেট হয়েছে, তাহলে যখন এই স্মল r এর মধ্যে দিয়ে যাবে এখানেও কিন্তু I1 কারেন্টই যাবে, যেটা বেরোবে সেটাই কিন্তু রিটার্ন করবে। তো যখন আমরা KCL বা KVL অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর KCL আসলে হচ্ছে আধানের সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে, আর KVL হচ্ছে এটা মাঝে মাঝে অবজেক্টিভ দেয় যে KCL আর KVL কোন সূত্রকে বা সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্রকে বলা যেতে পারে সেটাই কিন্তু প্রকাশ করে। এবার আমরা করব পোটেনশিওমিটার বা বিভব বিভাজক, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার, অর্থাৎ এটাকে আমরা একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স হিসেবে কিন্তু ইউজ করতে পারি। তো এখানে এটা একটা সুষম তার, একটা ইউনিফর্ম একটা ওয়্যার, যেটার লেন্থ মোটামুটি ল্যাবে যেটা ইউজ করা হয় প্রায় 10 মিটার, অর্থাৎ 10খানা 1 মিটারের তার এরকম ঘোরানো থাকে। তো সেটাকে আমরা ছোট করে এইভাবে লিখেছি। তাহলে এটা হচ্ছে একটা সুষম দৈর্ঘ্যের তার, এই তারটার টোটাল লেন্থ হচ্ছে L। এবার এই তারের এগেইনস্টে একটা স্ট্যান্ডার্ড সেল, এটা হচ্ছে একটা প্রমাণ কোষ বা স্ট্যান্ডার্ড সেল, যেমন ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল, এর মানে সেল লাগানো থাকে। এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। E0, এটা ইএমএফটা ধরেছি আমরা E0, এটা লাগানো আছে। তাহলে এর মধ্যে একটা কারেন্ট যাবে, তাহলে এটা ইউনিফর্মলি ভোল্টেজটা ড্রপ হবে। তাহলে এখানে ভোল্টেজ যদি ড্রপ হয় তাহলে আমরা L দৈর্ঘ্যের জন্য মোট ভোল্টেজ পেয়ে যাব হচ্ছে E0, ইন্টারনাল মানে রেজিস্ট্যান্সটাকে ধরে নিয়ে আর কি বলি। আর যদি এর এগেইনস্টে ধরা যাক, যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখান থেকে ধরা যাক L লেন্থের একটা অংশ নেওয়া হলো, এটা ধরা যাক C, তাহলে এখানে আমরা বলতে পারি VAC এটা হচ্ছে প্রবাহ মাত্রা যদি I হয় তাহলে VAC প্রপোর্শনাল টু L, আর E0 এর ভ্যালুটা অবভিয়াসলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল L। তাহলে আমরা এইভাবে যদি বার করি VAC বাই E0 ইকুয়াল হয়ে যাবে L বাই L। কেন? বিভব পতন রোধের সঙ্গে সমানুপাতি এবং রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি, সেটা ধরে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা VAC পেয়ে যাব L বাই L ইন্টু E0, অর্থাৎ প্রয়োজন মতো আমরা L, এই স্মল এলটাকে চেঞ্জ করে নিয়ে কিন্তু আমরা প্রয়োজন মতো ভোল্টেজ এখান থেকে পেতে পারি। এই জন্য এটাকে বলা হয় বিভব বিভাজক। এবার এখান থেকে মনে করলে আমরা অন্য কোনো সেলের আরেকটা যদি সেল নেওয়া হয় তার ইএমএফ বা অভ্যন্তরীণ রোধ এগুলো কিন্তু বার করতে পারি। কিভাবে? তো সেটার জন্য সার্কিটটা একটু চেঞ্জ করতে হবে। তো ধরা যাক আমরা এইভাবে করছি,
এখানে আরেকটা সেল লাগানো হয়েছে যার ইএমএফ হচ্ছে ই, আর এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে এর সঙ্গে একটা জকি ফিট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জকি, অর্থাৎ এটাকে এদিক ওদিক মুভ করা যায়, প্রয়োজন অনুযায়ী মুভ করা যায়। এবার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ধরা যাক আমরা এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। এবার আইজি ইকুয়াল যখন 0 হবে তার মানে তখন সেলের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এর ইএমএফ আর এই এসি ভোল্টেজ যেটা সেটা কিন্তু সমান। যদি এসি ইকুয়াল এল হয়, এটা যদি এল হয় তাহলে ই ইকুয়াল হয়ে যাবে ভিএসি, তার মানে ই ইকুয়াল হয়ে যাবে এল বাই এল ইন্টু ই জিরো। এই একইভাবে আমরা দুটো কোষের তড়িৎচালক বলের তুলনাও করতে পারি। কিভাবে? ধরা যাক এই একই সার্কিটে প্রথমবারে আমরা দিলাম E1, তখন লেন্থটা হলো L1, তাহলে সেক্ষেত্রে E1 ইকুয়াল হয়ে যাবে L1 বাই L ইন্টু E0। যখন এটা E2, তখন ধরা যাক দৈর্ঘ্যটা পেলাম হচ্ছে L2, যার জন্য IG0, তাহলে সেক্ষেত্রে E2 ইকুয়াল হয়ে যাবে L2 বাই L ইন্টু E0। তাহলে E1 বাই E2 ইকুয়াল হয়ে যাবে L1 বাই L2, অর্থাৎ দুটো সেল আমরা E1 আর E2 ইএমএফ এর যদি হয় তাহলে তুলনা আমরা এইভাবে শুধু লেন্থটা মেজার করেও করে দিতে পারি। এখানে একটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে ভোল্টমিটার দিয়ে কেন আমরা কোষের তড়িৎচালক বল মাপি না বা মাপতে পারি না। ভোল্টমিটারের যত কমই হোক প্রবাহ মাত্রার মধ্যে একটু যায়, সেক্ষেত্রে ইএমএফ বার করলে অভ্যন্তরীণ রোধটা কিন্তু কাজ করে, অর্থাৎ সেখানে নষ্ট ভোল্টটা কিন্তু আসে, যার জন্য আমরা সবসময় বিভব প্রভেদ পাই কিন্তু ইএমএফ পাই না। এখানে যেহেতু প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়, সেহেতু স্মল ভি ইকুয়াল ছিল আইআর, তো আই জিরো হওয়ার জন্য এই স্মল ভির মানটাও জিরো, তাহলে ই ইকুয়াল ভি প্লাস স্মল ভি, তাহলে এটা জিরো হয়ে গেলে তাহলে অবভিয়াসলি ই ইকুয়াল ভি, সেটাই আমরা বলি। তাহলে এখানে ই ইকুয়াল এই এসির মধ্যে যে বিভব ছিল এখানে ভি এসি করেছিলাম। এইভাবে কিন্তু আমরা সঠিকভাবে এবং কোনো রকম অলমোস্ট কোনো রকম ত্রুটি ছাড়া আমরা কোষের ইএমএফ এর মান কিন্তু বার করতে পারি। এবার পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ বার করতে পারি। তো এর জন্য সেটআপটা এরকম লাগে, আগে যা ছিল তাই আছে। এখানে এই যে সেলটার আমরা ইএমএফ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে চাইছিলাম, সেই সেলটার প্যারালালে একটা রেজিস্ট্যান্স আর লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটা কি আছে, এই কিটা আপাতত খোলা আছে, তার মানে এখানে এর মধ্যে আপাতত কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই অবস্থায় আগের মতোই যদি আমরা বার করি, তাহলে E1 ইকুয়াল আমরা পেয়ে যাব হচ্ছে L1 বাই L ইন্টু E0। এবার এই কে সুইচটা অন করা হয়েছে বা ক্লোজ করা হয়েছে। এবার এখান থেকে কিন্তু কারেন্ট যাবে। এবার যখনই এই সেল থেকে কারেন্ট যাবে তখন আর কিন্তু আমরা ইএমএফ পাবো না, তখন আমরা পাবো ওই সেলের দু প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এবার এখানে বললাম যে লেন্থটা হচ্ছে L2, যেটার জন্য হচ্ছে IG0 হচ্ছে, এখানে L1 লেন্থের জন্য IG0 হচ্ছিল, এখানে L2 লেন্থের জন্য IG0 হচ্ছে। তাহলে যদি ভি হয় ইএমএফটা, ভোল্টেজটা যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল আমরা বলতে পারি L2 বাই L ইন্টু E0। এবার অভ্যন্তরীণ রোধ আমরা বললাম হচ্ছে R। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R ইকুয়াল একটা ইকুয়েশন ছিল E বাই ভি মাইনাস 1 ইন্টু R। তাহলে E বাই ভি যদি করি তাহলে এখান থেকে আমরা সরাসরি পাবো L1 বাই L2 মাইনাস 1 ইন্টু R। তাহলে শুধুমাত্র আবার দুটো দৈর্ঘ্য পরিমাপ করে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু পোটেনশিওমিটারের সাহায্যে সরাসরি বার করে নিতে পারি। আর এই ইকুয়েশনটা এর আগে করানো আছে যেখানে সেল করানো হয়েছিল। রোধগুলোকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে নিম্নমানের রোধ, সেটা মোটামুটি 1 ওহমের কম। সাধারণ মানের রোধ মোটামুটি 1 থেকে 1000 ওহম। আর উচ্চমানের রোধ মানে 1000 ওহমের চেয়ে বেশি। এবার এই যে সাধারণ মানের রোধ, যদিও 1000 অবধি না, তার চেয়ে অনেকটাই কম, মানে 100 ওহম পর্যন্ত মোটামুটি বলতে পারি। এর মান বার করার জন্য আমরা একটা ব্যবস্থা ব্যবহার করি, সেটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ আসলে হচ্ছে এরকম একটা রোধের সমবায়, যেখানে এইভাবে রোধগুলো সাজানো থাকে, এর মাঝখানে একটা গ্যালভানোমিটার আছে। এখানেও গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যদি 0 হয়, তার জন্য একটা শর্ত বার করা হয়, সেটার সাহায্যে আমরা অজানা রোধ বার করতে পারি। তো ধরা যাক এখানে আমরা 4টে রোধ দিয়েছি পি কিউ আর এস। এবার এই সমবায়টাকে, গ্যালভানোমিটারে যার রোধ হচ্ছে জি, এই সমবায়টাকে একটা সেলের সঙ্গে লাগানো হয়েছে, যার ইএমএফ হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ আর। এবার এর জন্য এই সেলের মধ্যে দিয়ে ধরা যাক আই কারেন্ট যাচ্ছে। এই আই কারেন্টের একটা অংশ I1 পি দিয়ে যাচ্ছে, বাকিটা অর্থাৎ I মাইনাস I1 যাচ্ছে আর দিয়ে। I1 থেকে একটা অংশ IG গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, বাকি অংশ অর্থাৎ I1 মাইনাস IG কিউ এর মধ্যে দিয়ে। আর এই আইজিটা এখানে আসার পরে এটার সঙ্গে যুক্ত হয়, তার মানে এস এর মধ্যে দিয়ে যাচ্ছে I মাইনাস I1 প্লাস IG, গোড়াটা এখানে দিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে যেটা পাবো সেটা হচ্ছে I, অর্থাৎ I ঢুকেছে এবং I বেরিয়েছে। এখানে কেসিএল কেভিএল ব্যবহার করা যায়, আমরা কেভিএলটা ইউজ করব। কেভিএল ইউজ করে এখানে 3টে আননোন আছে, I, I1 আর IG। এই 3টে আননোনের জন্য 3টে লুপ ধরে 3টে ইকুয়েশন বার করতে হয়। সেই ইকুয়েশনগুলোকে সলভ করলে আমরা I, I1 এবং IG এর মান জানতে পারি। এবার 3টে লুপ ধরে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেখব ইকুয়েশনগুলো কেমন হয়। ধরা যাক প্রথমে আমরা ABDA লুপের জন্য কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে এখানে লিখতে পারবো I1P প্লাস IG ইন্টু জি। এবার এখানে কারেন্টটা ঠিক আমাদের মানে অপোজিটে যাচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে, মাইনাস I মাইনাস I1 ইন্টু আর ইকুয়াল 0। যেহেতু এখানে কোনো ইএমএফ নেই, তাহলে ওই জন্য ইএমএফ কিন্তু 0। বাকিটা আগে কেভিএল এর যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই করা হয়েছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে মনে করে সাজিয়ে নেওয়া যাবে। এবার যদি BCDB লুপের ক্ষেত্রে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে এটা দিয়ে করা যাক, I1 মাইনাস IG ইন্টু কিউ, এটা উল্টো দিকে আছে, মাইনাস I মাইনাস I1 প্লাস IG ইন্টু এস, এটা এদিকে যেতে হবে এবং এটাও উল্টো দিকে, মাইনাস IG ইন্টু জি ইকুয়াল 0, কারণ এই লুপের মধ্যেও কোথাও কোনো ইএমএফ নেই। এবার ইএমএফ সমেত একটা লুপ আমরা চেষ্টা করবো, সেটা হচ্ছে এখান থেকে। সেটা আমরা বললাম যে পি এ বি সি কিউ পি লুপের ক্ষেত্রে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে পি থেকেই যাচ্ছি আমরা, এখানে আপাতত কিছু নেই, এখানে একটা পাবো I1P, এদিকে আসছে প্লাস I1 মাইনাস IG ইন্টু কিউ, আপাতত আর কিছু নেই। এবার এখানে আসবে, যেহেতু I কারেন্ট ঢুকছে এখানে, তাহলে প্লাস I ইন্টু স্মল আর ইকুয়াল ই, কারণ এখানে সেন্টার ডিসচার্জিং কারেন্ট অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, এই জন্য ডান দিকে কিন্তু প্লাস ই। তাহলে এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। এই ইকুয়েশন তিনটাকে একই অর্ডারে যদি সাজিয়ে নেওয়া হয়, অর্থাৎ I1 IG I এইভাবে যদি তিনটেকে সাজিয়ে নেওয়া হয়, তারপর আমরা ক্র্যামারস রুল ইউজ করে আমরা I, I1 এবং IG এর মান বার করে নিতে পারি। এবার যদি এরকম হয় IG ইকুয়াল 0 হয়, তাহলে এটাকে বলা হয় প্রতিমিত অবস্থা, অর্থাৎ ব্রিজ যদি প্রতিমিত থাকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা আমরা বলতে পারি যে ব্রিজটি প্রতিমিত অবস্থায়
আইজি ইকুয়াল 0, তাহলে এ এবং বি এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর বি এবং সি এর মধ্যে প্রবাহ মাত্রা সেম, তাহলে এখান থেকে লিখতে পারি সেক্ষেত্রে যদি আমরা পোটেনশিয়াল গুলো ধরে নিই, এটা ভিএ, ভিবি, ভিসি এবং ভিডি, আইজি 0, তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, অর্থাৎ ভিবি ইকুয়াল ভিডি, এটা আমরা বলে দিতে পারি। এবার যদি আমরা এখান থেকে যাই, তাহলে পি এবং কিউ এর মধ্যে প্রবাহ মাত্রা সমান, যেহেতু আইজি 0, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই টি ইকুয়াল ভিবি মাইনাস ভিসি বাই কিউ। আবার ঠিক এই দুটোর মধ্যেও একই, আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এস এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান, তাহলে ভিএ মাইনাস ভিডি বাই আর ইকুয়াল ভিডি মাইনাস ভিসি বাই এস। এবার যেহেতু ভিডি এবং ভিবি সমান, তাহলে এই দুটোর জায়গায় যদি আমি ভিবি বসিয়ে দিই, তাহলে এটা থেকে পেয়ে যাব ভিএ মাইনাস ভিবি বাই আর ইকুয়াল ভিবি মাইনাস ভিসি বাই এস। তাহলে এটা যদি 4 নম্বর এবং এটা যদি 5 নম্বর হয়, তাহলে আমরা ডিভাইড করলে পাবো, আমরা যদি 4/5 করে পাই, এখান থেকে পাবো আর বাই পি ইকুয়াল এস বাই কিউ। এটাকে গুছিয়ে এইভাবে লেখা যায় পি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস। এই পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত হওয়ার শর্ত। অর্থাৎ যদি এই শর্ত ফলো করে, তাহলে আমরা বলতে পারবো ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে।